একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম জানাই। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা ডিসেম্বর মাসের বেশ কয়েকদিনের বিরতির পর আজকে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন নিয়ে আলোচনা করব এবং এটি এই অধ্যায়ের ষষ্ঠ লেকচার। আজকের এই লেকচারটি উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি সজীব বণিক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ, কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রথমেই জেনে নিচ্ছি আজকের আলোচনার বিষয়। আজকে আমরা দ্রাব্যতা ও দ্রাব্যতার নির্ভরশীলতার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের এই আলোচনা থেকে তোমরা দ্রাব্যতা সম্পর্কে জানতে পারবে ও তা ব্যাখ্যা করতে পারবে এবং সেই সাথে দ্রাব্যতার উপর নির্ভরশীল বিষয়সমূহ সম্পর্কে জানতে পারবে ও ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, শুরু করছি আজকের আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, দ্রাব্যতা নিয়ে আলোচনার পূর্বে আমাদের কিছু বিষয় আগে স্মরণ করা দরকার বা আলোচনা করা দরকার। আমরা সেই বিষয়ে কিছুটা আলোকপাত করতে চাই। যেমন আমরা প্রথমে মিশ্রণ সম্পর্কে বলতে চাই। আমরা জানি দুই বা ততোধিক পদার্থকে আমরা যদি একত্রে মিশ্রিত করি তাহলে একটি মিশ্রণ বা একত্রে মিশালে আমরা একটি মিশ্রণ পাই। এই মিশ্রণ আবার দুরকম হতে পারে। আমরা জানি সমসত্ব মিশ্রণ এবং অসমসত্ব মিশ্রণ দুই প্রকার হয়। সমসত্ব মিশ্রণ সেই মিশ্রণ যে মিশ্রণে উপাদানগুলো মিশ্রণের সব জায়গায় সমান অনুপাতে মিশ্রিত থাকে। আর অসমসত্ব মিশ্রণ হচ্ছে সেই মিশ্রণ যে মিশ্রণে উপাদানগুলো সব জায়গায় সমান অনুপাতে মিশ্রিত থাকে না। আমরা যদি পানিতে চিনিকে মিশ্রিত করি তাহলে আমরা জানি চিনি পানিতে সমানভাবে মিশ্রিত হয়ে যায় এবং মিশ্রণের সব জায়গায় চিনি এবং পানি সমান অনুপাতে বিদ্যমান থাকে। সুতরাং এই মিশ্রণটাকে আমরা একটি সমসত্ব মিশ্রণ বলতে পারি। আবার আমরা যদি বালু এবং লবণ এ দুটোকে পরস্পর মিশ্রিত করি তাহলে আমরা সেক্ষেত্রে দেখতে পাবো যে বালু এবং লবণ সব জায়গায় সমান অনুপাতে আসলে মিশ্রিত থাকবে না। এ ধরনের মিশ্রণকে আমরা অসমসত্ব মিশ্রণ বলি। তাহলে এই যে সমসত্ব এবং অসমসত্ব মিশ্রণ, এর মধ্যে সমসত্ব মিশ্রণের একটি অংশ হচ্ছে দ্রবণ। আমরা দ্রবণ তাহলে কাকে বলি? দ্রবণ হচ্ছে একটি সমসত্ব মিশ্রণ যেখানে দ্রবের কণার আকার আবার 10⁻⁻7 সেন্টিমিটার অপেক্ষা ছোট হবে। অর্থাৎ দ্রবণ কি? তাহলে দ্রবণের দুটি শর্ত। এক হচ্ছে মিশ্রণটি সমসত্ব হতে হবে, আর দুই হচ্ছে এই মিশ্রণে দ্রবের কণার আকার এটা হবে 10⁻⁻7 সেন্টিমিটার অপেক্ষা ছোট। তাহলে যে সমসত্ব মিশ্রণে দ্রবের কণার আকার 10⁻⁻7 সেন্টিমিটার অপেক্ষা ছোট তাকেই আমরা বা সেই সমসত্ব মিশ্রণটিকেই আসলে আমরা দ্রব বলি। তাহলে আমরা দ্রবণ কি তা জানলাম। এই দ্রবণ আবার তিন প্রকার হয়। আমরা জানি দ্রবণ তিন প্রকার। এখানে এক হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, দুই হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, আর তিন হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ আমরা কাকে বলছি? যে দ্রবণে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে যতটুকু দ্রব দ্রবীভূত হওয়ার সক্ষমতা আছে সেই পূর্ণ মাত্রায় দ্রবীভূত থাকে। অর্থাৎ যে দ্রবণে
দ্রব দ্রবীভূত থাকার পরে আর দ্রবের একটি কণাও অতিরিক্ত দ্রবীভূত করা যাবে না, সেই দ্রবণটিকে আমরা বলছি সম্পৃক্ত দ্রবণ। তাহলে সম্পৃক্ত দ্রবণের এমন একটি অবস্থা যেখানে দ্রব তার পূর্ণ মাত্রা সক্ষমতা অনুযায়ী দ্রবীভূত থাকবে, সেখানে দ্রবের আর একটি কণাও দ্রবীভূত করা যাবে না। যদি কোন দ্রবণে সম্পৃক্ত অবস্থার থেকে কম পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে, তবে ওই দ্রবণকে আমরা অসম্পৃক্ত দ্রবণ বলে থাকি। আর যদি কোনো বিশেষ কারণে কোনো দ্রবণের সম্পৃক্ত অবস্থার থেকে আরো বেশি পরিমাণে দ্রব দ্রবীভূত থাকে, তবে ওই দ্রবণকে আমরা বলি অতিপৃক্ত দ্রবণ। তাহলে আমরা এই 3 প্রকার দ্রবণ সম্পর্কে জানলাম। এখন আমরা দ্রাব্যতার প্রসঙ্গে যাব। তাহলে আমরা দ্রাব্যতা কাকে বলছি? তাহলে দ্রাব্যতা হচ্ছে স্থির তাপমাত্রা বা একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, সেই নির্দিষ্ট পরিমাণ কি হতে পারে? আমরা দ্রাব্যতাকে আসলে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করতে পারি। এখানে দ্রাবক 100 গ্রাম হতে পারে বা 1 লিটার হতে পারে। আমরা সেই অনুযায়ী আসলে দ্রাব্যতার সংজ্ঞাও পরিবর্তন করতে পারি। তবে আমরা সাধারণভাবে দ্রাব্যতা বলতে যেটি বুঝি সেটি হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যত গ্রাম দ্রব প্রয়োজন, দ্রবের সেই ভর নির্দেশক রাশিটাকেই আমরা বলছি ওই তাপমাত্রায় ওই দ্রাবকে দ্রবটির দ্রাব্যতা। তাহলে আমরা কি বললাম? স্থির তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যত গ্রাম দ্রব প্রয়োজন, দ্রবের ওই ভর নির্দেশক রাশিকেই আমরা বলি ওই তাপমাত্রায় ওই দ্রাবকে দ্রবটির দ্রাব্যতা। আমরা দ্রাব্যতাকে গাণিতিকভাবে এভাবে প্রকাশ করতে পারি। দ্রাব্যতা সমান হচ্ছে তাহলে গ্রামে প্রকাশিত দ্রবের ভর বাই গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর ইনটু 100। তাহলে দ্রাব্যতা সমান হচ্ছে গ্রামে প্রকাশিত দ্রবের ভর ডিভাইডেড বাই গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর ইনটু 100। আমরা দ্রাব্যতাকে এস দিয়ে প্রকাশ করি। তাহলে এস সমান আমরা লিখতে পারি এম বাই m মাইনাস m ইন্টু 100। এখানে এই স্মল m দিয়ে আমরা গ্রামে প্রকাশিত দ্রবের ভরকে নির্দেশ করেছি, আর ক্যাপিটাল লেটার m দিয়ে আমরা দ্রবণের ভরকে গ্রামে প্রকাশ বুঝিয়েছি। তাহলে গ্রামে প্রকাশিত দ্রবণের ভর, তার থেকে যদি দ্রবের ভর আমরা বিয়োগ করি তাহলে m মাইনাস m এটি হচ্ছে আসলে আমাদের দ্রাবকের ভর। তাহলে এখানে আমরা বলছি m হচ্ছে গ্রামে প্রকাশিত দ্রবের ভর আর m মাইনাস m হচ্ছে গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর, আর এখানে ক্যাপিটাল M হচ্ছে গ্রামে প্রকাশিত দ্রবণের ভর। গ্রামে প্রকাশিত দ্রবণের ভর। এই যে এম, এটি সম্পর্কে আসলে একটি পরিষ্কার ধারণা থাকা দরকার। এই এমটি কিন্তু আসলে আমরা যে সম্পৃক্ত দ্রবণের কথা বলছি সেই সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম দ্রব দ্রবীভূত আছে তার ভর হচ্ছে এম। আমরা এই বিষয়টি বোঝার জন্য একটু গাণিতিক ব্যাখ্যায় যাই। আমরা ধরে নিলাম
200 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 50 গ্রাম দ্রব দ্রবীভূত আছে। তো দ্রবটির দ্রাব্যতা কত, এই যদি আমরা চিন্তা করি তাহলে খেয়াল করো, আমরা 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণের কথা বলেছি। এটি কিন্তু আমাদের দ্রবণের ভর, আর তার মধ্যে দ্রব আছে কতটুকু? 50 গ্রাম। তাহলে এখানে দ্রাবক আছে কতটুকু? তাহলে দ্রাবক আছে 200 বিয়োগ 50 গ্রাম, অর্থাৎ 150 গ্রাম। তাহলে আমরা বলতে পারি এই দ্রবণটির 150 গ্রাম দ্রাবকে দ্রব দ্রবীভূত আছে কত গ্রাম? 50 গ্রাম। তাহলে 1 গ্রাম দ্রাবকে দ্রব দ্রবীভূত আছে 50/150 গ্রাম। তাহলে 100 গ্রাম দ্রাবকে দ্রব দ্রবীভূত আছে কতটুকু? তাহলে আমরা বলতে পারি 50 ইন্টু 100/150 গ্রাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফলাফল যা আসে সেটাকেই আমরা কিন্তু দ্রাব্যতা বলতে পারি। কারণ আমরা বলেছি দ্রাব্যতার সংজ্ঞায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকলে দ্রবণটি সম্পৃক্ত হবে তাকেই আমরা বলছি ওই তাপমাত্রায় দ্রাবকে দ্রবটির দ্রাব্যতা। তাহলে এখানে 100 গ্রামে যা বেরোবে সেটি হচ্ছে আমাদের দ্রাব্যতা। তাহলে আমরা যদি এখন বলি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36, এর মানে আমরা কি বুঝি? তাহলে আমরা বলতে পারি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানিতে সোডিয়াম ক্লোরাইডের 36 গ্রাম দ্রবীভূত করলে দ্রবণটি সম্পৃক্ত হয়। অথবা এভাবেও বলতে পারি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানিকে সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন হয়। তাহলে দ্রাব্যতা বিষয়টা কি আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। আমরা যেহেতু এখানে বলছি যে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকবে সম্পৃক্ত দ্রবণের মধ্যে সেটি দ্রাব্যতা, এজন্য এক্ষেত্রে দ্রাব্যতাকে আমরা গ্রাম পার 100 গ্রামে প্রকাশ করলাম। তাহলে এই দ্রাব্যতাকে প্রকাশ করলাম গ্রাম পার 100 গ্রামে, অর্থাৎ 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম থাকবে। আমরা দ্রাব্যতাকে আরো কয়েকটি এককে প্রকাশ করতে পারি, যেমন দ্রাব্যতাকে আমরা গ্রাম পার লিটারে প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে আমরা কি বলবো? স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যত গ্রাম দ্রব প্রয়োজন, দ্রবের ওই ভর নির্দেশক রাশিকেই আমরা বলছি দ্রবটির ওই তাপমাত্রায় দ্রাব্যতা। তাহলে এখানে 1 লিটারে যত গ্রাম থাকবে সম্পৃক্ত দ্রবণে সেটি হচ্ছে দ্রাব্যতা। আবার আমরা দ্রাব্যতাকে মোল পার লিটার অর্থাৎ মোলারিটিতেও প্রকাশ করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? স্থির তাপমাত্রায় 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকবে সেটি তার দ্রাব্যতা। তাহলে 1 লিটারে যত মোল দ্রবীভূত থাকলে দ্রবণটি সম্পৃক্ত হবে সেটি তার দ্রাব্যতা রূপে গণ্য হবে। তাহলে দ্রাব্যতা বিষয়টি কিন্তু সম্পৃক্ত দ্রবণের সাথে সম্পর্কিত। যদি কোনো দ্রবণ সম্পৃক্ত না হয় তাহলে আমরা যতটুকু দ্রব দ্রবীভূত আছে তাকে কখনোই দ্রাব্যতা বলতে পারবো না।
তাহলে দ্রবণটি সম্পৃক্ত না হলে দ্রাব্যতায় যেমন পৌঁছবে না, তেমন দ্রাব্যতায় না পৌঁছলে কিন্তু দ্রবণটি সম্পৃক্ত হবে না। একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। দ্রাব্যতায় পৌঁছা বা দ্রাব্যতা অনুযায়ী দ্রবীভূত থাকা মানেই দ্রবণটি অবশ্যই সম্পৃক্ত হবে। তাহলে এই বিষয়টি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন দ্রাব্যতার নির্ভরশীলতা সম্পর্কে আলোচনা করব। দ্রাব্যতা বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। দ্রাব্যতার নির্ভরশীলতা, আমরা এক্ষেত্রে দ্রাব্যতা বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমে যে বিষয়টা বলবো সেটি হচ্ছে দ্রবের প্রকৃতি। দ্রবের প্রকৃতি কিভাবে দ্রাব্যতাকে প্রভাবিত করে। আমরা একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক নিয়ে তার মধ্যে যদি একাধিক পদার্থকে আলাদা আলাদা ভাবে দ্রবীভূত করার চেষ্টা করি, দেখা যাবে সকল পদার্থ বা সকল দ্রব ওই দ্রাবকে একই পরিমাণে দ্রবীভূত হচ্ছে না। তার মানে ওই দ্রব তার বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত হবে। তাহলে দ্রবের প্রকৃতি এই জন্যই আমরা বলছি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি দ্রাব্যতাকে প্রভাবিত করে। যেমন আমরা একটা নির্দিষ্ট পরিমাণ পানির মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে দ্রবীভূত করি, দেখা যাবে ওই নির্দিষ্ট পরিমাণ পানিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যতটুকু দ্রবীভূত হবে তার থেকে অনেক বেশি দ্রবীভূত হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে এই দুটি দ্রবের প্রকৃতিগত ভিন্নতা কিন্তু আছে, এদের দ্রবীভূত হওয়ার প্রবণতার ভিন্নতা আছে। এ কারণেই আমরা বলছি দ্রবের প্রকৃতি এটি দ্রাব্যতাকে প্রভাবিত করে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে দেখা যাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা অনেক বেশি। দ্বিতীয়ত, আমরা দ্রাবকের প্রকৃতির উপরও এটা নির্ভর করে। দ্রাবকের প্রকৃতিও দ্রাব্যতাকে প্রভাবিত করে। আমরা একই দ্রবকে যদি ভিন্ন ভিন্ন দ্রাবকে দ্রবীভূত করি তাহলে দেখা যাবে যে ওই দ্রবটি সব দ্রাবকে সমানভাবে দ্রবীভূত বা সমান পরিমাণে দ্রবীভূত হচ্ছে না। অর্থাৎ এক্ষেত্রে দ্রাবকের প্রকৃতি কিন্তু দ্রাব্যতাকে প্রভাবিত করছে। যেমন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি পানিতে দ্রবীভূত করি সেখানে তার যে দ্রাব্যতা পাবো, সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা ইথানলে দ্রবীভূত করতে যাই সেখানে কিন্তু দ্রাব্যতা সম পরিমাণে আমরা পাবো না। তাহলে দ্রাবক ভেদে যেহেতু যৌগটির দ্রাব্যতার পরিবর্তন ঘটছে, সুতরাং দ্রাবকের প্রকৃতিও দ্রাব্যতাকে প্রভাবিত করে। তৃতীয়ত যে বিষয়টি দ্রাব্যতাকে প্রভাবিত করে সেটি হচ্ছে চাপ। তবে যদি দ্রব গ্যাসীয় হয়, গ্যাসীয় দ্রবের ক্ষেত্রে আমরা চাপের প্রভাব এটি প্রত্যক্ষ করি। দ্রব গ্যাসীয় হলে দেখা যায় চাপ বৃদ্ধি করলে ওই গ্যাসের দ্রাব্যতা বেড়ে যায়। অর্থাৎ যত বেশি চাপ আমরা সেখানে প্রয়োগ করব তত বেশি পরিমাণ গ্যাসীয় দ্রব ওই দ্রাবকে দ্রবীভূত হবে। সুতরাং চাপ আরেকটি নিয়ামক যেটি দ্রাব্যতাকে প্রভাবিত করে। তবে আমরা এখন যে নিয়ামকটির কথা বলবো চতুর্থ পয়েন্টে, সেটি আসলে দ্রাব্যতাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে, আর সেটি হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা দ্রাব্যতাকে ভীষণভাবে প্রভাবিত করে। এখানে বিভিন্ন রকম প্রভাব আমরা দেখতে পাই। আমরা একটি দ্রবকে যখন একটি দ্রাবকে দ্রবীভূত করব, কখনো দেখব দ্রাবকে দ্রবীভূত করার পরে দ্রবণটির তাপমাত্রা কমে গিয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে তাপ শক্তির শোষণ ঘটেছে, যে কারণে দ্রবণটি শীতল হয়ে গেছে। তাহলে এই প্রক্রিয়াটিকে আমরা কি বলবো? একটি তাপহারী প্রক্রিয়া বলবো। আবার কখনো দেখব দ্রাবকে দ্রবীভূত করার পরে সেটি গরম হয়ে গিয়েছে, অর্থাৎ এক্ষেত্রে তাপ উৎপন্ন হয়েছে, অর্থাৎ প্রক্রিয়াটি তাপ উৎপাদী। তাহলে যে প্রক্রিয়াটি তাপহারী তার
ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তনে দ্রাব্যতার পরিবর্তন একরকম হবে, আবার যে প্রক্রিয়াটি তাপ উৎপাদী তার ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তনে দ্রাব্যতা আরেক রকম ভাবে পরিবর্তিত হবে। আমরা পানিতে পটাশিয়াম নাইট্রেট, অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম ক্লোরাইড বা এ ধরনের কিছু যৌগকে বা গ্লুকোজ, লবণ, সোডিয়াম ক্লোরাইড এগুলো দ্রবীভূত করলে দেখি কি তাপমাত্রা কমে যায়, অর্থাৎ প্রক্রিয়াগুলো তাপহারী। তাহলে যে প্রক্রিয়াগুলো তাপহারী তাদের ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে দেখতে পাবো তাদের দ্রাব্যতা ক্রমশ বেড়েছে, অর্থাৎ তাপহারী প্রক্রিয়ার তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায়। কিন্তু যে প্রক্রিয়াগুলো তাপ উৎপাদী, যেমন আমরা পানিতে যদি কোনো অ্যাসিড বা ক্ষারকে দ্রবীভূত করি তাহলে দেখা যাবে সেখানে তাপ উৎপন্ন হয়েছে। তাহলে এই ধরনের প্রক্রিয়া, অর্থাৎ যে প্রক্রিয়াটি তাপ উৎপাদী তাদের ক্ষেত্রে আবার তাপমাত্রা বৃদ্ধি করলে কি হয়, আমরা দেখতে পাই দ্রাব্যতা হ্রাস পায়। তাহলে তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা বাড়বে, আর তাপ উৎপাদী প্রক্রিয়ায় বা বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পাবে। আবার এরকম কিছু বিষয় আমরা প্রত্যক্ষ করি যেখানে প্রথম দিকে কোনো দ্রব্যের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধিতে বাড়তে থাকে, কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রার পরে আবার গিয়ে সেটা কমে যেতে থাকে। যেমন সোডিয়াম সালফেটের ক্ষেত্রে আমরা দেখতে পাই, সোডিয়াম সালফেট এই যৌগটির দ্রাব্যতা আমরা 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত ক্রমশ বাড়তে দেখি, কিন্তু 32 ডিগ্রি সেলসিয়াসের পরে আরো তাপমাত্রা বৃদ্ধি করতে থাকলে দেখা যায় এর দ্রাব্যতা ক্রমশ হ্রাস পেয়েছে। এর পেছনে যে কারণ সেটি হচ্ছে এই যৌগটি আসলে 10 অণু কেলাস পানি যুক্ত, এটা কেলাস পানি যুক্ত একটা যৌগ। তাহলে প্রথম দিকে তাপমাত্রা বৃদ্ধিতে এর প্রক্রিয়াটি তাপহারী থাকে, অর্থাৎ তখন তাপমাত্রা বৃদ্ধিতে এর দ্রাব্যতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। কিন্তু 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছার পরে এর কেলাস পানিগুলো মুক্ত হয়ে যায়, আর এটি মুক্ত হয়ে যাওয়ার পরে এর দ্রাব্যটার প্রক্রিয়াটি তাপ উৎপাদী হয়ে যায়, ফলে তখন তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা ক্রমশ হ্রাস পেতে থাকে। তাহলে এই বিষয়গুলো আমরা দেখতে পাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্রাব্যতা নিয়ে আজকে প্রাথমিক কিছু আলোচনা করলাম। এই সম্পর্কিত কিছু গাণিতিক বিষয় আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সামনে নিয়ে আসব। আজকের আলোচনা এ পর্যন্তই। আজকের আলোচনাটি যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক দিও, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পরবর্তী ভিডিওটি যদি দ্রুত পেতে চাও তাহলে বেল বাটনে ক্লিক করে দেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আজকের ক্লাসে অংশগ্রহণের জন্য অসংখ্য ধন্যবাদ।